গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা কুহুরানী। বইয়ের ফ্ল্যাপে লেখক লিখেছেন, অনুরোধের ঢেঁকির মতো অনুরোধের উপন্যাসও আছে। অনুরোধের উপন্যাসগুলি সাধারণত ঈদ সংখ্যা এবং পূজা সংখ্যায় প্রকাশিত হয়। প্রোটিনের অভাবে অপুষ্ট দেহ, লিকলিকের শরীরে বিরাট পেট। কুহুরানী এরকম একটি উপন্যাস, একটা পত্রিকার ঈদ সংখ্যার লেখা। আমার হাতে সময় মাত্র 3 দিন। পত্রিকার লোক বসার ঘরে শুকনো মুখে বসে আছেন, আমি লিখছি। 6-7 পাতা লেখা হতেই তিনি স্লিপ নিয়ে পত্রিকা অফিসে ছুটে যাচ্ছেন। কম্পোজ করে গেট আপ দিয়ে সাজিয়ে দেয়া হচ্ছে। ভুলভ্রান্তি আগে পত্রিকা বের হোক, ভুলভ্রান্তি পরে দেখা যাবে। এই অনুরোধের কুহুরানীকে বই হিসেবে ঠিকঠাক করতে অনেক কষ্ট করতে হলো। কুহুরানী প্রকাশনার দিনে ছোট্ট একটি প্রতিজ্ঞা করছি, অনুরোধের উপন্যাস আর না। বইটির উৎসর্গপত্রে লিখেছেন, এক জীবনে অনেক বই লিখেছি, প্রিয় অপ্রিয় অনেককেই উৎসর্গ করা হয়েছে। প্রায় ভাবি, প্রিয় কেউ কি বাদ পড়ে গেল? অতি কাছের কোনো বস্তুকে ক্যামেরা ফোকাস করতে পারে না। মানুষও ক্যামেরার মতোই, অতি কাছের জন ফোকাসের বাইরে থাকে। ও আচ্ছা, পুত্রসম মাঝহার বাদ পড়েছে। মাজহারুল ইসলাম, সুকনিষ্ঠে সু। খায়রুন্নেসা আদর্শ বিদ্যালয়ের হেডমাস্টার মোফাজ্জল করিম বিএ বিটি ফার্স্ট ক্লাস সাহেবের মেজাজ এই মুহূর্তে খুবই খারাপ। মেজাজ খারাপ হলে তার মুখে থুতু জমে, সেই থুতু তাকে গিলে ফেলতে হয়। যেখানে সেখানে থুতু ফেলাকে তিনি অসভ্যতা মনে করেন। থুতু গিলতেও তার ঘেন্না লাগে। থুতু ফেলে দেওয়ার জিনিস, গেলার জিনিস না। মোফাজ্জল করিম সাহেবের মেজাজ খারাপ হওয়ার কারণ, আজ 3rd পিরিয়ডে তিনি 7ম শ্রেণীর খ শাখার জানলা দিয়ে উঁকি দিয়েছিলেন। স্কুলের নতুন শিক্ষক হাসান আলী ক্লাস নিচ্ছে, পাটিগণিতের ক্লাস। নতুন শিক্ষক কেমন পড়ায় দেখা উচিত। মোফাজ্জল করিম সাহেব অবাক হয়ে দেখলেন হাসান আলী রুমাল দিয়ে ক্লাসে ম্যাজিক দেখাচ্ছে। স্কুল হল বিদ্যাশিক্ষার প্রতিষ্ঠান, এটা কোনো রঙ্গশালা না। হাসান আলীকে স্কুল কমিটি ম্যাজিক দেখানোর জন্য আনেনি। শিক্ষকের হাতে ম্যাজিকের রুমাল থাকবে না, থাকবে চক ডাস্টার। মোফাজ্জল করিম হাসান আলীকে চিরকুট পাঠিয়েছেন, টিফিন টাইমে সাক্ষাৎ করিবেন, অতীব জরুরি আলোচনা। মোফাজ্জল করিম টিফিন টাইমের জন্য অপেক্ষা করছেন। টিফিনের ছুটি 1টা থেকে 1:40 মিনিট। টিফিন টাইমের বেশি দেরি নেই। তার ঘড়িতে 13 মিনিট বাকি, স্কুলের ঘড়িতে 11 মিনিট। এই 2 মিনিটের পার্থক্য তিনি দূর করতে পারছেন না। বেশ কয়েকবারই স্কুলের ঘড়ির সঙ্গে তিনি নিজের ঘড়ি মিলিয়েছেন। কিছুদিন পার হতেই আবার 2 মিনিটের পার্থক্য। 2 মিনিট হেলা ফেলার বিষয় না। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড 2 মিনিটে ধ্বংস হয়ে যেতে পারে। হেডমাস্টার মোফাজ্জল করিম সাহেবের বয়স 61, বেঁটে খাটো মানুষ, ভারী শরীর, মাথার চুল সবই পাকা, নাকের নিচে হিটলারের মতো গোঁফ আছে। স্কুলে শিক্ষকতা শুরু করার সময় তিনি নিজের চেহারায় কাঠিন্য নিয়ে আসার জন্য হিটলারি গোঁফ রেখেছিলেন। মানুষ হিসেবেও হিটলারকে তার পছন্দ। ছাত্র জীবনে তিনি হিটলারের লেখা বই মাইন ক্যাম্প পড়েছিলেন। মোফাজ্জল করিম সাহেবের মতে বিশৃঙ্খল পৃথিবী ঠিক করার জন্য হিটলারের মতো কঠিন শাসক প্রয়োজন। স্কুলের ছাত্রদের কাছে তার 2টি নাম আছে, তিতা টমেটো এবং গর্জন স্যার। তার গাত্রবর্ণ এবং কঠিন স্বভাবের দিকে লক্ষ্য রেখে তিতা টমেটো নামকরণ। এই নাম ঠিক আছে, তবে গর্জন স্যার নামটা ঠিক না। তিনি কখনো গর্জন করেন না, কথা বলেন নিচু স্বরে, শান্ত ভঙ্গিতে। অঙ্ক শিক্ষক, সাধারণ নাম বিএসসি স্যার, হাসান আলী হেডমাস্টার সাহেবের ঘরে বসে আছেন। দুজনই মুখোমুখি। টিফিন পিরিয়ডের ছাত্ররা স্বভাবমতো স্কুল কম্পাউন্ডে হইচই চেঁচামেচি করছে। অকারণ হইচই চেঁচামেচি মোফাজ্জল করিম সাহেবের জন্যে পীড়াদায়ক বলেই তিনি তার ঘরের মূল দরজা বন্ধ করে রেখেছেন। কার্তিক মাস,
জানালা দিয়ে উত্তরের হাওয়া বইছে। ঘরের ভেতর আরামদায়ক উষ্ণতা। হেডমাস্টার সাহেবের গায়ে হালকা হলুদ রঙের স্যুট, গলায় কমলা রঙের টাই। তার 2টা স্যুট আছে। শীতের শুরু থেকেই তিনি স্যুট টাই পরে ফিটফাট হয়ে স্কুলে আসেন। গরমের সময় পায়জামা পাঞ্জাবি পরেন। পায়জামা পাঞ্জাবিতে ইস্ত্রি থাকে। কাঁধে নীলের উপর সাদা ফুলের কাজ করা একটা শাল থাকে। ছাত্র জীবনে তিনি একবার দার্জিলিং গিয়েছিলেন টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার জন্যে। নীল শালটা সেখান থেকেই কেনা। এক জায়গায় পোকায় কেটেছে, তবে ঠিকমতো ভাঁজ করে রাখলে পোকায় কাটা ছিদ্র দেখা যায় না। হাসান আলী, কেমন আছেন? জি স্যার, ভালো। আপনি ডেকেছিলেন, কি যেন বলবেন জরুরি। আপনার খোঁজখবর নিতে পারিনি, আগে সেই খোঁজটা নিই। সেক্রেটারি সাহেবের বাড়িতেই তো আছেন? জি স্যার। থাকা খাওয়ার কোনো সমস্যা আছে কি? জি না। সেক্রেটারি সাহেব দিলদরিয়া মানুষ, টাকা পয়সাও প্রচুর আছে। ওনার বাড়িতে খাওয়ার সমস্যা কোনোদিনই হবে না। তারপরেও অন্যের বাড়িতে দীর্ঘদিন থাকা অপমানজনক। নিজে আলাদা থাকার জায়গার ব্যবস্থা করবেন। রান্নাবান্নার লোক রাখবেন কিংবা নিজেই রাঁধবেন। রন্ধন তেমন কঠিন কোনো বিষয় না। স্যার, আপনি কি নিজেই রাঁধেন? আমার একটা লোক আছে, বজলু মিয়া নাম। কাজকর্ম করে, রান্নাবান্নাও করে। মাঝে মাঝে সে উধাও হয়ে যায়, তখন আমিই রাঁধি। ভাত, ডাল, ডিম ভাজি, আলু ভর্তা। সম্প্রতি ছোট মাছ রান্না শিখেছি। একদিন চলে আসবেন, রেঁধে খাওয়াবো। জি আচ্ছা স্যার। আজই চলে আসুন না, রাত 8টার দিকে চলে আসবেন। জি আচ্ছা। স্যার, জরুরি কথাটা তো বললেন না? ও আচ্ছা, জরুরি কথা। মোফাজ্জল করিম একটু ঝুঁকে এলেন। কঠিন কথা বলতে হবে, গলার স্বর আরও মোলায়েম করা প্রয়োজন। কঠিন কথা মোলায়েম করে বলতে হয়। গর্জন করলে কঠিন কথা আর কঠিন থাকে না। আজ 3rd পিরিয়ডে আপনি ছিলেন 7ম শ্রেণী খ শাখায়। জি, পাটিগণিতের ক্লাস। আমি বারান্দা দিয়ে যাচ্ছিলাম, জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম আপনি অঙ্ক করাচ্ছেন না, রুমাল দিয়ে কি যেন করছেন। ওদের একটা ম্যাজিক দেখাচ্ছিলাম। আপনিও অঙ্ক শিক্ষক, ওদের অঙ্ক শেখাবেন, ম্যাজিক দেখাবেন কেন? হাসান বিব্রত ভঙ্গিতে বললেন, শুরুতে একটু মজা করা। স্কুল তো মজা করার জায়গা না, বিদ্যা শিক্ষার জায়গা। আর তাছাড়া ম্যাজিক মানেই ফাঁকি। ছাত্রদের ফাঁকির সঙ্গে পরিচয় করানো ঠিক না। স্যার, এই ফাঁকি ক্ষতিকারক ফাঁকি না, আনন্দের ফাঁকি। মোফাজ্জল করিম কঠিন গলায় বললেন, ফাঁকি মানেই ফাঁকি। ক্ষতিকর ফাঁকিও ফাঁকি, আনন্দের ফাঁকিও ফাঁকি। এ বিষয়ে আমার সঙ্গে তর্ক করবেন না। জি আচ্ছা। স্যার, আমি কি এখন উঠব? আরেকটা কথা, গত বুধবার 3টার দিকে দেখলাম আপনি স্কুল কম্পাউন্ডের ভেতর আমগাছতলায় সিগারেট খাচ্ছেন। ধূমপান ছাত্রদের সামনে করবেন না। শিশুরা কোমলমতি, যা দেখে তাই শেখে। শিক্ষকদের ধূমপান করতে দেখলে তারাও ধূমপান করা শিখবে কিংবা ধূমপানে আগ্রহী হবে। কি ঠিক বলেছি কিনা? জি। আপনাকে কিছু কঠিন কথা বললাম, দয়া করে কিছু মনে করবেন না। শেক্সপিয়ারের সেই বিখ্যাত উক্তি, আই হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। স্যার, উঠি? আর 2 মিনিট। নেয়ামতকে বেলের শরবত বানাতে বলেছি, শরবত খেয়ে যান। লিভারের মহৌষধ, কান্তিবর্ধক। বেল ও দুধ এই জিনিস শরীরের কান্তি বর্ধন করে। মোফাজ্জল করিম হাসান আলীর দিকে তাকিয়ে আছেন। এই মানুষটির কান্তি বর্ধনের জন্য দুধ বেলের প্রয়োজন নেই। চেহারা যথেষ্ট কান্তিময়। 10-12 বছর আগে দেখা একটা বাংলা ছবির নায়কের সঙ্গে চেহারার মিল আছে। ছবির নাম মনে আসছে না, তবে কাহিনী মনে আছে। বিয়ের পরপরই নায়কের স্ত্রী মারা যায়। সে আবার বিয়ে করে। তখন প্রথম স্ত্রী নিশিরাতে তার কাছে আসে, তার সঙ্গে গল্প গুজব করে। ভৌতিক কাহিনী। দপ্তরি নিয়ামত বেলের শরবত নিয়ে ঢুকেছে। এই শরবতই মোফাজ্জল করিম সাহেবের দুপুরের খাবার। তিনি একাহারী মানুষ। বেলের সময় বেলের শরবত, অন্য সময় লেবুর শরবত।
শরবতটা ভালো না? জি স্যার। শিক্ষকতা করতে এসেছেন, একটা বিষয় আপনাকে বলে দিই। ছাত্ররা আড়ালের শিক্ষকদের নাম দেয়। তারা কী নাম দিচ্ছে এটা নিয়ে চিন্তার বিষয় আছে। শিক্ষক সম্পর্কে ছাত্রদের চিন্তা চেতনা নামকরণে প্রতিফলিত হয়। ছাত্ররা আমাকে ডাকে গর্জন স্যার। এর অর্থ আমাকে তারা ভয় পায়। শিক্ষককে অবশ্যই ছাত্ররা ভয় করবে। আপনার অতি কমনীয় চেহারা, অতি শুভ্র গাত্রবর্ণ। এখন আপনি যদি ছাত্রদের কাছে অযোগ্য শিক্ষক প্রমাণিত হন, তারা আপনার নাম দিয়ে বসবে মাকাল ফল স্যার। এটা ঠিক হবে না। কাজেই সাবধান। টিফিন পিরিয়ড শেষ হয়েছে। নিয়ামত ঘণ্টা দিচ্ছে। মোফাজ্জল করিম হাত ঘড়িতে সময় দেখলেন। নিয়ামত মাঝে মধ্যে উল্টাপাল্টা ঘণ্টা দেয়। গত মাসের 9 তারিখে ক্লাস শেষ হওয়ার 15 মিনিট আগে ঘণ্টা দিয়ে ফেলল। তাকে 30 টাকা জরিমানা করা হয়েছে। প্রতি মাসে 10 টাকা করে কাটা হবে। এই মাসেরটা কাটা হয়েছে। মোফাজ্জল করিম কাগজপত্র নিয়ে বসেছেন। দুটো গুরুত্বপূর্ণ চিঠি তাকে লিখতে হবে। একটা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আব্দুল গনি সাহেবের কাছে, আরেকটা নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসকের নাম তিনি জানেন না, এটা একটা সমস্যা। জেলা প্রশাসকের নাম না জানাটা একটা ত্রুটি। তাকে নাম ছাড়া চিঠি পাঠানো অনুচিত হবে, বেয়াদবিও হবে। নামটা জানতে হবে। তবে চিঠির মুসাবিদা করে রাখা যায়। তিনি দুটো চিঠিরই মুসাবিদা করলেন। চিঠিগুলো লেখাবেন আরবি শিক্ষক মাওলানা আবুল বাশারকে দিয়ে। তার হস্তাক্ষর মুক্তার মতো। পত্র নং 1 মুসাবিদা। জনাব আব্দুল গনি, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, জেলা নেত্রকোনা, বাংলাদেশ। বিষয় খায়রুন্নেসা আদর্শ হাইস্কুলের জন্য ফুটবলের আবেদন। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন, গত বর্ষা মৌসুমে আমাদের স্কুল কোনো প্রকার খেলার সরঞ্জাম সাহায্য হিসেবে পায় নাই। অথচ অত্র অঞ্চলের দুটি স্কুল ফুটবল ও পাম্পার পাইয়াছে। সরকারি তালিকাভুক্ত স্কুল হওয়া সত্ত্বেও আমাদের স্কুল কেন বাদ পড়িল, ইহা আমরা বুঝিতে পারিতেছি না। বিষয়টির প্রতি মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করিতেছি। কোমলমতি শিশুদের মানসিক বিকাশের জন্যে শিক্ষার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন আছে। এই বিষয়ে আপনাকে বলা ধৃষ্টতার সামিল। তবুও না বলিয়া পারিলাম না। নিজ গুণে আপনি আমার ধৃষ্টতা ক্ষমা সুন্দর চোখে দেখিবেন, ইহাই কামনা। ইতি আপনার একান্ত বাধ্যগত মোফাজ্জল করিম, MA BT, প্রথম শ্রেণী, প্রধান শিক্ষক, খায়রুন্নেসা আদর্শ উচ্চ বিদ্যালয়, নয়াপাড়া, পোস্ট অফিস নয়াপাড়া, নেত্রকোনা। পত্র নং 2 মুসাবিদা। জনাব, জেলা প্রশাসক, নেত্রকোনা। বিষয় নয়াপাড়ায় সার্কাস পার্টির আগমন নিষিদ্ধকরণ বিষয়ে আবেদন। জনাব, সবিনয় নিবেদন, নেত্রকোনা অঞ্চলের অল্প কিছু বিশিষ্ট জনপদের মধ্যে নয়াপাড়া অন্যতম। ইহা মরমী কবি সাধু খাঁর জন্মস্থান। এখানে দুটি হাই স্কুল আছে, যথাক্রমে খায়রুন্নেসা আদর্শ বিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হাই স্কুল। ঢাকা হাইকোর্টের বিচারপতি জনাব M হোসেন নয়াপাড়ার সঙ্গে বৈবাহিক সূত্রে যুক্ত। বর্তমানে আমরা নয়াপাড়াবাসী উদ্বিগ্ন, কারণ নিউ বেঙ্গল সার্কাস পার্টি নামে একটি সার্কাস পার্টি নয়াপাড়ায় দীর্ঘ 1 মাসের জন্য ঘাঁটি গাড়িতেছে বলিয়া সংবাদ পাওয়া গিয়াছে। বর্তমান সার্কাস পার্টিগুলো আগের মতো নাই। জন্তু জানোয়ার ও শারীরিক কসরতের বাইরেও তাদের নানা কর্মকাণ্ড, যেমন জুয়া ও নারী ব্যবসা। সার্কাস পার্টির নয়াপাড়ায় আস্তানা পাতানো মাত্র যুব সমাজ বিপথে যাইবে। এইদিকে স্কুলের বাৎসরিক পরীক্ষাও সন্নিকটে। পড়াশোনায় ছাত্রছাত্রীদের মনোসংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হইবে। খায়রুন্নেসা আদর্শ বিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হাইস্কুলের শিক্ষক, অত্র 2 স্থানের অভিভাবক এবং স্থানীয় বিশিষ্টজনের সম্মতিতে আপনার নিকটে আপত্তিপত্র দেওয়া হইল। সংযুক্ত দস্তখতকারীদের নামের তালিকা। জনাব, আপনি সব বিবেচনা করিয়া ব্যবস্থা নিবেন, ইহাই আপনার নিকট আমাদের আর্জি। বিষয়টির প্রতি আপনার আশু হস্তক্ষেপ কামনা করিতেছি। ইতি মোফাজ্জল করিম, MA BT, প্রথম শ্রেণী,
খায়রুন্নেসা আদর্শ উচ্চ বিদ্যালয়, নয়াপাড়া, পোস্ট অফিস নয়াপাড়া, জেলা নেত্রকোনা। স্কুল ছুটি হয় 4টায়। মোফাজ্জল করিম সাহেব সন্ধ্যা পর্যন্ত স্কুলে থাকেন। এই সময়টায় তিনি কাটান বাগানে। স্কুলের পেছনের বেশ অনেকখানি জায়গায় তিনি ঔষধি বৃক্ষের বাগান করেছেন। গাছগুলোর সেবা যত্ন করা, পাশে দাঁড়িয়ে গাছের সঙ্গে দু একটা কথা বলা তার বহুদিনের অভ্যেস। জীবজন্তুর মতো গাছও মানুষের ভালোবাসার কাঙাল। গাছের ভাষা নেই বলে সে কিছু প্রকাশ করতে পারে না, তবে তারা মানুষের ভাষা বোঝে। একটা বইয়ে এরকম কথা লেখা আছে। বইটার নাম মহাবিশ্বের মহাবিস্ময়। লেখকের নাম যোগীন্দ্রনাথ। ঔষধি গাছগুলো তিনি নানানভাবে জোগাড় করেছেন। বেশিরভাগ তার ছাত্ররা এনে দিয়েছে। স্কুলের আরবি শিক্ষকের বাড়ি কুমিল্লায়। তিনি যতবারই দেশে যান কিছু গাছ নিয়ে আসেন। গতবার এনেছেন একটা কুর্চি গাছের চারা। সংস্কৃতে এর নাম গিরিমল্লিকা। গাছের পাতা প্রায় 1 ফুটের মতো লম্বা, দেখতে খুবই সুন্দর। কুর্চি চারাটার কোনো একটা সমস্যা হয়েছে। গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। মোফাজ্জল করিম কুর্চি গাছের পাশে এসে দাঁড়ালেন। বিড়বিড় করে বললেন, তোর সমস্যাটা কি বল দেখি? অজানা দেশের মাটিতে তোকে পোঁতা হয়েছে বলে ভালো লাগছে না? কি করবি বল? এটা তোর কপাল। তোর যত্ন তো আমরা ঠিকই করছি, এরকম মনমরা হয়ে থাকলে চলে? তিনি যখন গাছের সঙ্গে কথাবার্তা বলেন তখন দপ্তরি নিয়মিত দূর থেকে কান খাড়া করে শোনে। হেডমাস্টার সাহেবের মাথায় যে পোকা আছে এই বিষয়ে সে নিশ্চিত, তবে হেড স্যারের মাথার পোকা নিয়ে সে কারো সঙ্গে কথা বলে না। কি দরকার? সব মানুষের মাথায় পোকা থাকে, কারোর বেশি থাকে, কারোর কম থাকে। হেড স্যারের বেশি আছে, থাকুক। মাগরিবের নামাজের পরপর দপ্তরি নিয়ামতকে নিয়ে মোফাজ্জল করিম বাড়ির উদ্দেশ্যে রওনা হন। নিয়ামতের এক হাতে থাকে জ্বলন্ত হ্যারিকেন, অন্য হাতে পাকা বাঁশের লাঠি। লাঠির মাথায় কয়েকটা ঘুঙুর বাঁধা। নিয়ামত যখন হাঁটে তখন ডাক হর করার মতো তার হাতের লাঠি বাজে। এই লাঠি মোফাজ্জল করিম সাহেব বানিয়ে দিয়েছেন। তার উদ্দেশ্য একটাই, তিনি যখন হাঁটবেন ছাত্ররা বুঝবে গর্জন স্যার যাচ্ছেন। তারা ভয়ে বই নিয়ে বসবে। ঝুনঝুন শব্দ শুনে একই সঙ্গে সাপ খোপ ভয় পেয়ে দূরে থাকবে। মোফাজ্জল করিম সাহেবের প্রবল সর্পভীতি। তিনি প্রায় রাতেই সাপের স্বপ্ন দেখেন। একটা স্বপ্নে সাপ তার ডান পা পেঁচিয়ে ধরে ফনা তুলে থাকে। এই স্বপ্ন দেখার পরপর তার ডান পায়ের হাঁটুতে বেদনা হয়, ঠিকমতো হাঁটতে পারেন না। ভালো কোনো খোয়াবনামার বই থাকলে স্বপ্নের ব্যাখ্যাটা পাওয়া যেত। খোয়াবনামার একটা চটি বই তার কাছে আছে। সেখানে লেখা, সর্প দেখিলে শত্রু বৃদ্ধি হয়। মোফাজ্জল করিমের ধারণা শত্রু বৃদ্ধির কথা ঠিক না। তার যেমন বন্ধু নেই, শত্রুও নেই। আকাশে কার্তিক মাসের নবমীর চাঁদ। মোফাজ্জল করিম সাহেব বাড়ির উঠানে রান্না বসিয়েছেন। তার বাড়ির বারান্দায় হারিকেন জ্বলছে। যেখানে রান্না হচ্ছে সেখানে কোনো আলো নেই। আলো থাকলে পোকা উড়ে আসবে, তবে চাঁদের আলো আছে। এই আলোতে মোটামুটিভাবে সবই দেখা যাচ্ছে। মোফাজ্জল করিম বসেছেন মোড়ার ওপর, হাসান আলী বসেছে জলচৌকিতে। মোফাজ্জল করিমের মুখে থুতু জমছে, তার মেজাজ খারাপ। বজলু মিয়া আবার উধাও হয়েছে। বাড়িতে অতিথি এসেছে, তিনি নিজে দাওয়াত করে নিয়ে এসেছেন। অতিথিকে খাওয়াবেন কি? ডিম থাকলে ভেজে দেওয়া যেত, ডিমও নেই। হাসান আলী, জি স্যার। বজলু মিয়া চলে গিয়ে বিরাট বেকায়দায় ফেলেছে। ঘরে কোনো আয়োজন নাই। আলু ভর্তা, ডাল, ভাত খেতে পারবে না? পারব স্যার। তুমি করে বলছি, তুমি আমার পুত্র মারুফের বয়সী, এই ভরসায় বললাম। হাসান আলী বিস্মিত হয়ে বলল, স্যার আপনার পুত্র আছে? মোফাজ্জল করিম শান্ত ভঙ্গিতে বললেন, সন্তান প্রসব করতে গিয়ে আমার স্ত্রী মারা যায়। প্রথমে মাতার মৃত্যু, তারপর সন্তানের মৃত্যু।
2 ঘন্টা 26 মিনিটের ব্যবধান। স্কুলের আরবি শিক্ষক মাওলানা আবুল বাশার সাহেব বললেন, জানাজার আগে সন্তানের নাম দিতে হবে। আমি নিজের নামের সঙ্গে নাম মিলিয়ে দিলাম মারুফুল করিম। নামটা সুন্দর না? জি স্যার। মেয়ে হলে নাম দিতাম চন্দ্রাবতী। আমার স্ত্রীর নাম জ্যোৎস্না, জ্যোৎস্নার সঙ্গে মিলিয়ে চন্দ্রাবতী। চন্দ্রাবতী নামটা কেমন? এই নামটা সুন্দর। হিন্দু আনি না? সামান্য। আমার ছেলে মারুফুল করিম বেঁচে থাকলে তোমার চেয়েও সুন্দর হতো। তার মায়ের মতো বড় বড় চোখ ছিল। আমি কোলে নিতেই পিটপিট করে তাকালো। তার মৃত্যু আমার কোলেই হয়েছে। এর জন্যে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। হাসান বিস্মিত হয়ে বলল, শুকরিয়া কেন স্যার? ছেলেটার মা আগে মারা গিয়েছে। মৃত মানুষটার জন্যই সবাই ব্যস্ত। কান্নাকাটি করছে, ছেলেটার দিকে কেউ তাকাচ্ছে না। সে তো বিছানায় মারা যেতে পারত না? জি স্যার। পিতার কোলে মারা গিয়েছে, এটা খারাপ না। আমাদের নবীজির একমাত্র পুত্র ইব্রাহিমও নবীজির কোলেই মারা গিয়েছিলেন। তখন নবীজি কাঁদতে কাঁদতে বলেছিলেন, পিতার কোলে সন্তানের লাশ এই জগতের সবচেয়ে ভারী বস্তু। হাসান আলী বলল, স্যার আপনি পরে আর বিয়ে করেননি? মোফাজ্জল করিম বললেন, না, ইচ্ছা হয় নাই। বাড়ির পিছনে স্ত্রী এবং সন্তানের কবর দিয়েছি। দুজনের কবরেই টগর গাছ লাগিয়েছি। বিরাট গাছ হয়েছে, সাদা ফুল ফোটে। জ্যোৎস্নার সময় বড়ই সৌন্দর্য। আমার স্ত্রীর নাম যে জ্যোৎস্না, তোমাকে বলেছি না? বলেছেন। এখন বলো দেখি, আমার স্ত্রীর গাত্রবর্ণ কেমন ছিল? শ্যামলা ছিল স্যার। ঠিকই বলেছ, উজ্জ্বল শ্যাম। কিভাবে বললে? ভাবির গায়ের রং যদি চাঁদের মতো হতো তাহলে আপনি এই প্রশ্ন করতেন না। বুদ্ধিমানের মতো কথা বলেছ। গুড। জ্যোৎস্নার জন্মের পর তাকে আমার শ্বশুর সাহেবের কোলে দিয়ে বলা হলো, মন খারাপ করবেন না, মেয়ে কালো হয়েছে। তখন আমার শ্বশুর সাহেব বলেছিলেন, এই কালো মেয়েই আমার কাছে জ্যোৎস্নার আলো। মেয়ের নাম রাখলাম জ্যোৎস্না। জ্যোৎস্না, চাঁদের আলো। হাসান আলী, তোমার ক্ষুধা হয়েছে? সামান্য হয়েছে। আর 5-10 মিনিট। পুরনো ডাল সিদ্ধ হতে চায় না। এই ফাঁকে তুমি তোমার খেলাটা দেখাও। হাসান আলী বিস্মিত হয়ে বলল, কি খেলা? রুমাল দিয়ে সপ্তম শ্রেণী খসাকায় যে খেলাটা দেখাচ্ছিলে। রুমাল আছে না? জি স্যার, আছে। দেখাও খেলাটা। মোফাজ্জল করিম মুগ্ধ হয়ে ম্যাজিক দেখলেন। একটা 1 টাকার মুদ্রা রুমালে রাখা হলো, মুদ্রাটা রুমাল দিয়ে ঢাকা হলো, মন্ত্র পড়া হলো, হিং টিং ছট। রুমাল খোলা হলো, মুদ্রা অদৃশ্য। মোফাজ্জল করিম বললেন, এটা কিভাবে করলে? কৌশলটা কি? কৌশল হলো স্যার, হাতের তালুতে কয়েন লুকিয়ে রাখা। এটাকে বলে পামিং। কি বলে? পামিং স্যার, দেখুন কিভাবে করি। মোফাজ্জল করিম ম্যাজিক দেখে যতটা না মুগ্ধ হলেন, ম্যাজিকের কৌশল দেখে তার চেয়েও মুগ্ধ হলেন। লজ্জিত গলায় বললেন, আমি কি পারব? চেষ্টা করলে অবশ্যই পারবেন। ঠিকই বলেছ, চেষ্টায় হয় না এমন জিনিস নাই। নেপোলিয়নের সেই বিখ্যাত কথা, ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড ফাউন্ড অনলি ইন দ্য ডিকশনারি অফ ফুলস। রাত প্রায় 10টা। এশার নামাজ শেষ করে মোফাজ্জল করিম শোবার প্রস্তুতি নিচ্ছেন। বজলু মিয়া এখনও ফেরেনি। মনে হয় সে আজ রাতে ফিরবে না। বজলুর জন্য হাঁড়িতে ভাত রাখা আছে, যদি ফিরে খেয়ে নিতে পারবে। তিনি যদি নিশ্চিত হতেন সে ফিরবে না, তাহলে ভাতে পানি দিয়ে রাখতেন। খাদ্যদ্রব্য নষ্ট করা ঠিক না, আল্লাহ পাক অসন্তুষ্ট হন। মোফাজ্জল করিম সাহেবের ঘরের পূর্ব দিকের জানলাটা খোলা। জানলা দিয়ে তিনি মারুফুল করিমের বাঁধানো কবর এবং জ্যোৎস্নার কবরের একটা অংশ দেখতে পান। তিনি এখন যেখানে বসে আছেন সেখান থেকে শুধুই তার পুত্রের কবর দেখা যায়।
কবরটার উপর টগর গাছটা কি সুন্দরী না হয়েছে, মনে হয় একটা ছাতা রোদ বৃষ্টি থেকে কবরটাকে রক্ষা করার চেষ্টা করছে। বাতাসের টগর গাছের পাতা নড়ছে, পাতা নড়ার জন্য জ্যোৎস্না কাঁপছে, মনে হচ্ছে হাজার হাজার জোনাকি পোকা জ্বলছে নিভছে। মোফাজ্জল করিম সাহেব খাট থেকে নেমে জানলার পাশে এসে দাঁড়ালেন, জ্যোৎস্নার কবরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। রাতে শোবার আগে কবরের দিকে তাকিয়ে থাকার পেছনে একটা কারণ আছে। বজলু মিয়া মোফাজ্জল করিমকে কয়েকবারই বলেছে সে নাকি হঠাৎ হঠাৎ ঘুম ভাঙলে দেখে একটা মেয়ে একটা ছোট ছেলের হাত ধরে কবরের চারপাশে হাঁটে। তার ধারণা মেয়েটা হেড স্যারের স্ত্রী জ্যোৎস্না চাচি, আর ছেলেটা স্যারের পুত্র মারুফুল করিম। মোফাজ্জল করিম বজলু মিয়ার কথার কোনো গুরুত্ব দেননি। বজলু মিয়ার গাঁজা খাবার অভ্যাস, গাঁজা খেয়ে সে কি না কি দেখে। তাছাড়া মৃত্যুর পর মানুষ ভূত হয় না। তর্কের খাতিরে যদি স্বীকার করে নেওয়া হয় যে মানুষ মৃত্যুর পর ভূতপ্রেত হয়, তাহলেও কথা থাকে। মারুফুল করিম যে বয়সে মারা গেছে সেই বয়সে সে হাঁটতে পারে না। বজলু মিয়া যে বাচ্চাটিকে মায়ের হাত ধরে হাঁটতে দেখে সেই বাচ্চা মারুফুল করিম না। যদি সে মারুফুল করিম হয় তাহলে ধরে নিতে হবে মানুষের মতো ভূতেদের বয়সও বাড়ে। সেটা কি সম্ভব? পাশের ঘরে খুটখাট শব্দ হচ্ছে, কুপি জ্বালানো হলো। মোফাজ্জল করিম বললেন, কে? সঙ্গে সঙ্গে কুপি ফুঁ দিয়ে নিভিয়ে দেয়া হলো। ঘর হয়ে গেল অন্ধকার। মোফাজ্জল করিম বললেন, কে? বজলু মিয়া? বজলু ক্ষীণ স্বরে বলল, জি চাচাজি। কই গিয়েছিলি? বজলু জবাব দিল না। মোফাজ্জল করিম বললেন, তোকে দিয়ে আমার পোষাবে না, তুই সকালবেলা বিছানা বালিশ নিয়ে চলে যাবে। জি আচ্ছা চাচাজি। বজলু আনন্দের সঙ্গেই বলল, জি আচ্ছা চাচাজি, কারণ সে জানে বিছানা বালিশ নিয়ে চলে যাওয়ার কাজটি তাকে কখনো করতে হবে না। অতীতেও অনেকবার তার চাকরি চলে গেছে, তারপরও সে এখানেই আছে। বজলু, খাওয়া দাওয়া করেছিস? যে না। হাঁড়িতে ভাত আছে আর সামান্য ডালও আছে, খেয়ে নে। আচ্ছা। সকালবেলা কিন্তু বিছানা বালিশ নিয়ে চলে যাবি, ঘুম থেকে উঠে যেন তোকে না দেখি। জি আচ্ছা। চাচাজি, নয়াপাড়ায় সার্কাস আসতেছে শুনছেন? বিরাট দল, বাঘ আছে, সিংহ আছে, ভাল্লুক আছে, পরীর মতো খুবসুরত মেয়ে আছে 11টা। তুই কি দেখেছিস? যে না। তাহলে বুঝলি কি করে পরীর মতো খুবসুরত? লোক মুখে শুনেছি। কথা বন্ধ, ভাত খা। মোফাজ্জল করিম জানালা বন্ধ করলেন। জানালা খোলা রেখে তিনি ঘুমাতে পারেন না, নিজেকে নগ্ন নগ্ন লাগে। ভাদ্র মাসের গরমেও তাকে জানালা বন্ধ রাখতে হয়। মোফাজ্জল করিম শুয়ে আছেন, খাটের পাশে রাখা চেয়ারে হারিকেন জ্বলছে। ঘুমানোর আগে তিনি 3টা নতুন ইংরেজি শব্দ শেখেন, তার দীর্ঘদিনের অভ্যাস। একটাই সমস্যা, বেশিরভাগ শব্দই মনে থাকে না। বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি নষ্ট হচ্ছে। বার্ধক্য স্মৃতি বিনাশিনী। মোফাজ্জল করিম ডিকশনারি খুললেন। ফিজেট, শরীর বা শরীরের অংশবিশেষ অস্থিরভাবে নাড়াচাড়া করা বা করানো। ভার্ব, দ্য বয় ওয়াজ ফিজেটিং উইথ নাইফ অ্যান্ড ফর্ক। ফিয়াট, শাসক কর্তৃক প্রদত্ত হুকুম। নাউন। আচ্ছা, ফিয়াট নামে একটা গাড়ি আছে না, এই ফিয়াট কি সেই ফিয়াট? ফিয়াস্কো, কোনো উদ্যোগে চরম ব্যর্থতা। নাউন। আচ্ছা, এই শব্দটা তো তিনি আগে জানতেন, এখন কিভাবে ভুলে গেলেন? ইয়েস্টারডেজ প্লে অ্যাট দ্য মহিলা সমিতি অডিটোরিয়াম ওয়াজ এ ফিয়াস্কো। মোফাজ্জল করিম ডিকশনারি বন্ধ করলেন। হারিকেন নেভাতে গিয়ে লক্ষ্য করলেন হারিকেনের পাশে হাসান আলীর রুমাল এবং মুদ্রা। সে কি ভুল করে ফেলে গেছে, নাকি তার আগ্রহ দেখে ইচ্ছে করেই রেখে গেছে? মানুষের পক্ষে কোনো কিছুই অসম্ভব না। ম্যাজিকের পামিং কৌশল শেখা কঠিন হবে না।
ইংরেজিতে একটা কথা আছে, ইভেন অ্যান ওল্ড ডগ ক্যান লার্ন ফিউ নিউ ট্রিক্স। মোফাজ্জল করিম গভীর রাত পর্যন্ত পামিং করার চেষ্টা করলেন, একবার দুবার পারলেনও। বড়ই জটিল কৌশল। কার্তিক মাসের 18 তারিখ সকালে নিউ বেঙ্গল সার্কাস পার্টি নয়াপাড়া উপস্থিত হল। সার্কাসের দুটো হাতির একটা খায়রুন্নেসা আদর্শ হাই স্কুলের পাশের খাদে পড়ে গেল। ছাত্ররা স্কুল ফেলে মজা দেখতে চলে এলো। বিরাট মজা। হাতি খাদ থেকে উঠতে চেষ্টা করছে, পা পিছলে বারবার পড়ে যাচ্ছে। হাতির গলার ঘণ্টা বেজেই যাচ্ছে। হাতি যতবারই পা পিছলে পড়ছে ততবারই দর্শকদের হাততালি পড়ছে। অসহায় ক্রুদ্ধ পশুর কর্মকাণ্ডে তারা বড়ই মজা পাচ্ছে। মোফাজ্জল করিম থমথমে মুখে তার ঘরে বসে আছেন। ছাত্রদের ব্যবহারে তিনি মর্মাহত। ক্লাস ফেলে তারা দৌড়ে হাতি দেখতে চলে গেল। এটা কেমন কথা? শুধু ছাত্ররা ছুটে গেলে একটা কথা ছিল, ছাত্রদের পেছনে পেছনে দুজন শিক্ষকও গেছেন। ছাত্রদের অবশ্যই শাস্তি হবে। সবাই অ্যাসেম্বলি মাঠে লাইন করে দাঁড়াবে, কানে ধরে থাকবে সবাই। 1 ঘন্টা কানে ধরে থাকার পর তারা একসঙ্গে এসে বলবে, অপরাধ করেছি, ক্ষমা চাই। ছাত্রদের ক্ষমা প্রার্থনার পর তিনি বিবেচনা করবেন ক্ষমা করা যায় কিনা। যদি মনে করেন ক্ষমা করা যায় না, তাহলে আরও 1 ঘন্টা। ছাত্রদের শাস্তি না হয় দেয়া গেল, কিন্তু শিক্ষকদের কি হবে? যে দুজন শিক্ষক ছাত্রদের পেছনে পেছনে গেছেন, মোফাজ্জল করিম তাদের নাম লিখেছেন। নাম লাল কালি দিয়ে লেখা। তার হাতে ক্ষমতা থাকলে দুজন শিক্ষককে তাৎক্ষণিক বরখাস্ত করতেন। সেই ক্ষমতা তার হাতে নেই। তিনি যা পারেন তা হল স্কুল কমিটির কাছে অভিযোগ, কঠিন অভিযোগ। অভিযোগের মুসাবিদা এখনই করে ফেলা দরকার। মোফাজ্জল করিম সাহেব লাল কালি দিয়েই মুসাবিদা শুরু করলেন। মুসাবিদা, স্কুল কমিটি, খায়রুন্নেসা আদর্শ উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা। বিষয়, শিক্ষকের কর্মে অবহেলা। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন। অদ্য এই পর্যন্ত লেখার পরই তাকে থামতে হল। আরবি শিক্ষক মাওলানা আবুল বাশার ঢুকলেন। তার মুখ ভর্তি হাসি এবং মুখ ভর্তি পান। পানের রস গড়িয়ে পাঞ্জাবিতে পড়েছে, সেদিকেও খেয়াল নেই। হেডমাস্টার সাহেবের সামনের চেয়ারে বসতে বসতে মাওলানা বললেন, স্যার, হাতি উঠেছে। মোফাজ্জল করিম বললেন, হাতি উঠেছে মানে কি? একটা হাতি খাদে পড়ে গিয়েছিল, কিছুক্ষণ আগে উঠেছে। মহিষ দিয়ে টেনে তুলতে হয়েছে। হাতির মতো বিশাল জানোয়ারকে টেনে তুলেছে মহিষ। দেখার মতো দৃশ্য। আপনি সেখানে ছিলেন নাকি? জি ছিলাম। দড়ির টানে হাতির পা দিয়ে রক্ত পড়ছে, বেচারা জখম হয়েছে। মোফাজ্জল করিম চাপা নিঃশ্বাস ফেললেন। কর্মে অবহেলার অভিযোগ নামায় মাওলানা আবুল বাশারের নামও ঢুকবে। এই মানুষটিকে তিনি অত্যন্ত পছন্দ করেন। একজনকে পছন্দ করা মানে তার অপরাধ ক্ষমা করা নয়। অপরাধ ব্যক্তিগত পছন্দের ধার ধারে না। মাওলানা পাঞ্জাবির পকেট থেকে পানের কৌটা বের করতে করতে বললেন, একটা পান খাবেন নাকি স্যার? আমি স্কুল চলাকালীন সময়ে পান খাই না। স্কুল তো আর চলছে না, ছুটি। ছুটি কে দিয়েছে? কেউ দেয় নাই, আপনা আপনি ছুটি। ছাত্ররা সব সার্কাস দলের সঙ্গে আছে, ওদের পেছনে পেছনে ঘুরছে, মহানন্দ। মোফাজ্জল করিম হাত বাড়িয়ে পান নিলেন। তার মন খুবই খারাপ হল। মাওলানা বললেন, সার্কাস পার্টির ম্যানেজার সাহেবের সঙ্গে কথা হলো, নাম ইয়াকুব। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাড়ি। মনে হলো বিশিষ্ট ভদ্রলোক। স্কুলের সব শিক্ষকের জন্য পাস পাঠাবেন বলেছেন। মোফাজ্জল করিম বললেন, সার্কাসের আলাপ শুনতে আর ভালো লাগছে না। মাওলানা বললেন, তারা চেষ্টা করবে আজই প্রথম শো করতে। তাদের জন্যে একদিন বসে থাকাও লোকসান। মোফাজ্জল করিম বললেন, তাদের যেমন একদিন বসে থাকা লোকসান, আমাদেরও সেরকম একদিন ক্লাস না হওয়া লোকসান। তাদের চেয়েও বড় লোকসান। তা ঠিক। স্যার, আজ যদি শো হয় যাবেন নাকি? অনেকদিন সার্কাস দেখি না। এদের দলটাও ভালো।
চিতাবাঘ আছে, উট আছে, একটা অজগর সাপও আছে। সাপের কথায় মোফাজ্জল করিম শিউরে উঠলেন। এই প্রাণীটার নাম শুনলেও তার কপাল ঘামে। বললেন, সাপ দিয়ে সার্কাসওয়ালারা কি করবে? মৌলানা সাহেব বললেন, আছে নিশ্চয়ই কোনো খেলা। স্যার, আজ যদি শো হয় তাহলে ইয়াকুব সাহেব এসে আপনার হাতে পাস দিয়ে যাবে। ইয়াকুব সাহেবটা কে? একটু আগে বললাম না, ম্যানেজার, বিশিষ্ট ভদ্রলোক, নম্র ভদ্র। নিউ বেঙ্গল সার্কাস পার্টির ম্যানেজার মোহাম্মদ ইয়াকুব আসলে সার্কাসের মালিক। মালিক পরিচয় গোপন রেখে তিনি ম্যানেজার পরিচয় দেন। এতে অনেক সুবিধা। সময়ে অসময়ে বলতে পারেন, মালিকের নিষেধ আছে, মালিকের অনুমতি ছাড়া কাজটা করতে পারব না। মালিককে আড়ালে রাখা ভালো। আড়ালের মানুষকে নানানভাবে চিহ্নিত করা সম্ভব। মোহাম্মদ ইয়াকুবের বয়স 50, শক্ত সমর্থ চেহারা, নাক চাপা, চোখ ছোট ছোট বলে তাকে উপজাতীয় মনে হয়। ভদ্রলোকের চুলে এখনও পাক ধরেনি, চেহারায় ভালো মানুষই আছে, কথাবার্তা অত্যন্ত গোছালো। বিএ পাশ করেছেন, কিন্তু কথা উঠলেই বলেন, আমি মূর্খ, আমার পড়াশোনা ক্লাস 7। মূর্খের কথা বিবেচনা করার কিছু নাই। ঝাঁকড়া বটগাছের ছায়ার নিচে প্লাস্টিকের চেয়ারে মোহাম্মদ ইয়াকুব বসে আছেন। তার সামনে আরেকটা চেয়ার, সেই চেয়ারে পা তোলা। ইয়াকুবের হাতে বড় কাচের গ্লাস। গ্লাসে করে তিনি ডাবের পানি খাচ্ছেন। ডাবের পানির সঙ্গে অন্য জিনিস মিশ্রিত আছে, কেরু কোম্পানির ভদকা। এমনিতে তিনি দুপুরে কোনো মদ্যপান করেন না। তিনি মদ্যপান করেন শো শেষ হওয়ার পর, রাত 12টা থেকে 1টা পর্যন্ত। এই সময় তার তাঁবুতে কুহুরানি ছাড়া কেউ ঢুকতে পারে না। কুহুরানি সার্কাস দলের সঙ্গে 13 বছর ধরে আছে। সে 11 বছর বয়সে সার্কাসে এসেছিল, এখন বয়স 24। মেয়েটি কৃষ্ণ কালো, অতি সুগঠিত শরীর, মুখ মায়াময়, বড় বড় চোখ, চুল লম্বা এবং লালচে। টকটকে লাল পোশাকে সে যখন দড়ির ওপর চোখ বন্ধ করে হেঁটে যাওয়ার খেলা দেখায়, তখন দর্শকেরা আধ পাগলের মতো হাততালি দেয়। দড়ির খেলা ছাড়াও সে স্টপেজের খেলা দেখায়। ম্যাজিশিয়ান প্রফেসর বাবুলের ম্যাজিকেও অংশ নেয়। ইয়াকুবের সার্কাসে কুহুরানি ছাড়াও আরও 3 জন রূপবতী আছে। একজন আছে মীনা কুমারী, আসল নাম সালমা খাতুন, অতি রূপবতী। তার দিকে দর্শকদের চোখ তেমন যায় না। কেন যায় না, এই রহস্য ইয়াকুব এখনও বের করতে পারেননি। মীনা কুমারীর আগুনের বারবেলের খেলা চমৎকার, দর্শকদের দম বন্ধ করে দেখতে হয়। সে কয়েক দফা এসে খেলা দেখায়। খেলার শেষে তালি ঠিকই পায়, কিন্তু কুহুরানির মতো পায় না। কুহুরানি স্টেজে ঢোকার পর থেকেই তালি পড়তে থাকে। ছন্দা বলে একটা মেয়ে আছে, লাঠি এবং বলের খেলা দেখায়। মেয়েটার একটাই সমস্যা, সে বেঁটে, অতিরিক্ত বেঁটে। অনেক জায়গায় দেখা গেছে ছন্দা রিংয়ের ভেতর ঢুকতেই দর্শকরা চেঁচিয়ে বলছে, বাঁটু আসছে, বাঁটু। কমলা রানী বলে তৃতীয় মেয়েটির বাঘের এবং অজগরের খেলার সময় উপস্থিত থাকে, তবে সে তেমন কিছু জানে না। কমলা রানী অতিরিক্ত লম্বা। এই মেয়েটিও সুন্দর, তবে তার দাঁত খারাপ, যে কারণে সে কখনো হাসে না, ঠোঁট বন্ধ করে রাখে। ডাবের পানি ভর্তি গ্লাস শেষ পর্যায়ে। মঞ্জু জগ থেকে আরও খানিকটা ঢালল। ইয়াকুব বললেন, মজা পাচ্ছি না। মঞ্জু ইয়াকুবের সার্বক্ষণিক অ্যাসিস্ট্যান্ট এবং সার্কাস দলের জোকার, বলল, মাথা মালিশ করে দেই। ইয়াকুব না সূচক মাথা নাড়লেন। মঞ্জু বলল, 6 জন এক্সট্রা লেবার লাগিয়ে দিছি। ইয়াকুব বললেন, ভালো করেছ। অঞ্চলের বিশিষ্ট লোক কারা আছে নাম সংগ্রহ করো। নাম সংগ্রহ করা আছে, সেক্রেটারি, চেয়ারম্যান, হাজিম অফিস ব্যাপারী, 2 স্কুলের হেডমাস্টার, এমদাদ খন্দকার। স্যার, আজ রাতে শো হবে? অবশ্যই হবে। হাতির অবস্থা কিন্তু ভালো না, পা জখম হয়েছে। সন্ধ্যার মধ্যে ঠিক হয়ে যাবে। জন্তু জানোয়ারের জখম দ্রুত সারে। কুহুরানির শরীর ভালো না। তার কি হয়েছে? জ্বর।
সন্ধ্যা পর্যন্ত শুয়ে থাকুক, সন্ধ্যার পর প্যারাসিটামল 4টা খাওয়াই দিবা। সামান্য জ্বর জারি দেখলে চলে না, বুঝতে পারছো? জি। কোকেটা কেন? মঞ্জু চলে গেল। ইয়াকুব কাজকর্ম দেখতে লাগলেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কুহু রানী, আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।